বাচ্চা না হওয়ার জন্য আমার 7 বছরের সংসার ডিভোর্স হয়ে গেছে। আমার স্বামী নিজের হাতে সেই ডিভোর্সের কাগজ এনে ডাইনিং রুমে বসেছিলেন প্রায় 3.5 ঘন্টা। আমি ঘর থেকে বের হওয়ার সাহস পাইনি। জীবনের সব হারিয়ে তিলে তিলে করে যেই সংসার গড়ে তুলে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, সেই সংসার থেকে নাকি আমার ছুটি নিতে হবে। কষ্টে আমার বুকের ভিতর হাড় মাংস যেন সংঘর্ষ করছিল। আমার স্বামী মাইসুর আমার সেই কষ্টের দিকে ফিরেও দেখেনি। কথা বলতে বলতে লাবণ্যের দুই চোখের পাতা ভারী হয়ে এলো, গলাটাও সামান্য কেঁপে যাচ্ছে। তার সামনেই বসে আছে নতুন পাত্রপক্ষ। না, পাত্রপক্ষ বললে ভুল হবে, দ্বিতীয় বিয়ের পাত্র মাহির। সে আর চোখে লাবণ্যকে দেখছে। মেয়েটার বয়স খুব বেশি নয়, মাত্র 26। এখানে আসার আগে সে শুনেছে লাবণ্যের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। সম্ভবত তখন ওর বয়স 19। এই মুহূর্তে তাকে দেখেও তেমনটাই মনে হচ্ছে ওর। 26 বছর বয়সেও যৌবন ঠিক করে পড়ছে। তবে শরীরের উপর যে অমানবিক যন্ত্রণা সহ্য করছে তা গায়ের গড়ন দেখেই অনুমান করা যায়। মাইশুর নিশ্চয়ই অমানুষ ছিল, না হলে অমন সন্ধ্যা মালতীর মতো সুন্দর মেয়েকে কেউ। মাহির আর দীর্ঘক্ষণ ভাবতে পারে না। ছোট করে একবার শ্বাস নিয়ে লাবণ্যের ঘরের ভিতর চোখ বোলালো। আহামরি জিনিসপত্র নেই। মেয়েটার বাবা মধ্যবিত্ত। মাঝারি দামের খাট, র্যাক, শোকেস, বহু বছরের পুরনো একটি ড্রেসিং টেবিল আর টুকটাক হাবিজাবি জিনিস। মাহির যতক্ষণ ঘরের জিনিসপত্র দেখায় মনোযোগী হয়ে উঠেছে, লাবণ্য হঠাৎ বলে ওঠে, আপনি আমাকে কি উদ্দেশ্যে বিয়ে করবেন? দেখুন, আমি কিন্তু সমস্ত সত্যিটাই আপনাকে খুলে বললাম। শুধুমাত্র বাচ্চা না হওয়ার কারণে আমার ডিভোর্স হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম আমার সংসারটা টিকিয়ে রাখতে, লাভ হয়নি। ইন্টার পাস করার পরে বাবা মা বিয়ে দিয়ে দিলেন। স্বামীর ঘরে টাকা পয়সার অভাব ছিল না। লাবণ্যের দুই চোখ আবারও টলমল করছে। মাহিরের বুক পকেটেই রুমালের অংশ দেখা যাচ্ছে, কিন্তু সে সেটা এগিয়ে দিল না। শুধু শুধু সংসার করার জন্য একজন ডিভোর্সি মেয়েকে সে বিয়ে করতে আসেনি। তার নিজেরও একটা বড়সড় ইতিহাস আছে। লাবণ্যকে তার জন্যই এখন প্রয়োজন। লাবণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রথম বিয়ের দূর সময়ের গল্পগুলো মনে হতেই তার গা শিউরে উঠছে। তার মতো নিদারুণ যন্ত্রণা এ যুগের কোনো মেয়ে সহ্য করে না। লাবণ্যের যখন মাইশুরের সাথে বিয়ের কথা হয়, সেদিনও এই ঘরেই মাইশুর তার সাথে গল্প করতে ঢুকেছিল। শ্যামলা গায়ের রং, দেখতে একেবারেই বিচ্ছিরি। চাচাতো বোনেরা বলছিল, এরে দেখলে ভাত খেতে ইচ্ছে করবে না। লাবণ্যেরও তাই মনে হয়, যদিও মানুষ সম্পর্কে মন্তব্য তার মানায় না, কারণ মধ্যবিত্ত বাবার মেয়েদের কোনো মতামত থাকতে নেই। মাইশুর বলেছিল, দেখো, শহরে আমার বড় একটা ব্যবসা আছে। প্রতি মাসে 1.5 লাখের উপর লাভ হয়। পরিবারে শুধু আমি, আমার মা আর বাবা। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। তবে বাবা বলে দিয়েছেন আমার পরের প্রজন্মে কমসে কম 3 সন্তান থাকা চাই। তোমার সাথে আমার আগে থেকেই বিয়ে ঠিক। এখন শুধু পাকা দেখা করতে এসেছি। আর তুমি এত সুন্দর, ফর্সা, গোলগাল মুখ, চুলও তো অনেক লম্বা। তোমাকে না করার কোনো সুযোগই নেই আমার। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? অবশ্য তোমার বাবা আমাকে অনেক পছন্দ করেন। ওনার ব্যবসার জন্য সমস্ত সহযোগিতা আমার থেকেই তো নিয়েছেন। লাবণ্যের আসলে মাইশুরকে পছন্দ ছিল না, কিন্তু সে জানে তার ছোট দুই ভাইয়ের ভবিষ্যতের জন্য তার বাবা আলতাফ হোসেন নতুন করে ভুসিমালের ব্যবসা শুরু করেছেন।
সেই ব্যবসায় টাকা দিয়ে সাহায্য করছে মাইশুর। আর মাইশুরের এই উপকারের প্রতিদান দিতে হবে তার নিজেকে বিসর্জন দিয়ে। লাবণ্য সেদিন হাজার অপছন্দেও মাইশুরের সাথে বিয়েতে সম্মতি দেয়। মেয়েটা ভেবেছিল লোকটা দেখতে কুৎসিত হলেও তার নিজের চেহারার জন্য হলেও নিশ্চয়ই ভালোবাসবে, তাকে আগলে রাখবে। সে অল্প বয়সী মেয়ে হলেও মাইশুরের বয়স তো 32। তার মতো ম্যাচিওর ছেলে নিশ্চয়ই তাকে বুঝবে। কিন্তু লাবণ্যের সমস্ত আশা আকাঙ্ক্ষাই ছিল গুড়ে বালি। তার ছোট ছোট ইচ্ছে, ভালো লাগা মন্দ লাগা নিয়ে মাইশুরের কোনো দিনই আগ্রহ ছিল না। শুধু ব্যবসা শেষ করে রাতে ঘরে ফিরে যেদিন ইচ্ছে হতো সেদিন ঘণ্টাখানেকের জন্য লাবণ্যকে স্পর্শ করত। মাইশুরের কাছে ভালোবাসা আর আদর বলতে ওইটুকুই। একবার লাবণ্য অনার্সে ভর্তি হতে চাইলেও ও বাড়ির কেউই তার সেই ইচ্ছেকে গুরুত্ব দেয়নি। বিয়ের পর মেয়েদের পড়তে নেই, তাছাড়া তার বয়স অল্প হলেও মাইশুরের তো কম না। তার তখন বাবা ডাক শোনার বয়স। যত দ্রুত সম্ভব বাচ্চা কাচ্চা নিতে হবে। তাছাড়া মাইশুর মোটা টাকা উপার্জন করে, সেখানে বউ পড়িয়ে কি লাভ তার? কিন্তু যেই সন্তান নেবার আশায় লাবণ্যের পড়াশোনা বন্ধ হলো, সংসারটাকেই জীবনের একমাত্র লক্ষ্য ধরে নিয়ে মেয়েটা 4 দেওয়ালে বন্দি করে নিল। সেই সন্তানের মুখ আর তার দেখা হলো না। স্বামীর রাগ, শাশুড়ির গালাগালি, পরিবারের আত্মীয়দের সামনেও তাকে অবজ্ঞা আর অবহেলা, সব কিছুই সহ্য করতে হলো লাবণ্যকে। শেষবার স্বামীর চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে লাবণ্য বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। কিন্তু কে জানতো সেই আশ্রয় হবে তার পরবর্তী আশ্রয়। মাইশুর আর তার পরিবার ইচ্ছে করেই তার সাথে দ্রব্য ব্যবহার করে এসেছে, যেন লাবণ্য স্বেচ্ছায় স্বামীর ঘর ত্যাগ করে। আর এই ঘর ছাড়ার অজুহাতেই মাইশুর লাবণ্যকে ডিভোর্স দেবে। আর হলো তাই। ঠিক 5 দিন পর মাইশুর ডিভোর্স লেটার নিয়ে হাজির। লাবণ্যকে আর ও বাড়িতে নেওয়া হবে না। যে মেয়ের বাচ্চা হয় না তার উপর আবার এত তেজ, সে মেয়ের সাথে সে সংসার করতে পারবে না। লাবণ্য এই ঘরেই মাইশুরের হাত পা চেপে ধরে হাউমাউ করে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি আমাকে ডিভোর্স দিবে? আমি একলা হয়ে যাব, ও নিয়ে আমার কষ্ট নেই, কিন্তু ও বাড়ির প্রত্যেকটা কোণায় আমার আবেগ জমে আছে। আমার লুকাহিত দুঃখ, কল্পনীয় 2টা বাচ্চা আছে, সঙ্গী আছে। আমার এক জীবনের অপূর্ণতা হওয়া স্বপ্ন মাটি চাপা রয়ে গেছে। আমাকে দয়া করে এসব থেকে বঞ্চিত করো না, আমি মরে যাব। মাইশুর, দয়া, আল্লাহর দোহাই, আমায়, বাবার অভাবের কাছে আমি বড্ড অসহায়। এ বাড়িতে পড়ে থাকলে আমার বাবা ডুকরে ডুকরে মরবেন। কিন্তু মাইশুর সেদিন লাবণ্যের আহাজারিতে কর্ণপাত করেনি। ডিভোর্স পেপারে স্বাক্ষর করে তবেই বিদায় নিয়েছে। সেই স্মৃতিগুলোর সময়সীমাও 1.5 বছর পার হয়ে গেছে। অথচ এই ঘরের মধ্যে সেসব ঘটনা যেন এখনো জীবন্ত হয়ে তার চোখের সামনে ঘটতে দেখার অনুভূতি হয় লাবণ্যের। স্মৃতিচারণ করতে করতে লাবণ্য ভুলেই গেছে এই ঘরে আবারও আরেকটি পাত্র তার অপেক্ষায় বসে আছে। মাহির বলল, লাবণ্য, আমি তোমাকে বিয়ে করতে চাই বিশেষ কারণে। শুনলে হয়তো তুমি অবাক হবে, কিন্তু আমার পরিবার আসলে তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তবেই তোমাকে দেখতে এসেছে। তোমার যে কারণে সংসার ভেঙেছে সেই কারণেই তোমার আরেকটি সংসার হবে। লাবণ্য চমকে উঠে অবাক হয়ে
মাহিরের দিকে ফিরে তাকায়। মাইশোর সম্পর্কে অনেক কিছু জানলেও এই মাহির সম্পর্কে সে খুব বেশি জানতে পারেনি। সে শুধু জানে তার আরেকটি বিয়ে হলে বাবার মাথা থেকে বোঝা নামবে, প্রতিবেশীদের কথা থেকে মুক্ত হবে, তার আরেকটি নতুন ঠিকানা হবে। সে কিছুটা ইতস্তত হয়ে প্রশ্ন করল, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার পরিবার তোমার সন্তান না হবার কারণেই তোমাকে আমার সঙ্গে বিয়েতে ইচ্ছুক। তোমার কখনো কোনো সন্তান না হলেও আমাদের কোনো সমস্যা নেই। লাবণ্যের বিস্ময়ের মাত্রা যেন শেষ সীমা অতিক্রম করে যাচ্ছে। মাইশুরের সাথে তার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল ৩২, যদিও ডিভোর্সের সময় ৩৯। এই মাহিন নামক লোকটার বয়সও এখন সেই মাইশুরের মতোই। কত আর হবে, ৩২ কিংবা ৩৪? লাবণ্যের বুকের ভিতর কেমন যেন সংশয় এসে জড়ো হচ্ছে, চোখের পাতা কাঁপছে অবিরত। এই মানুষটা কে? কি চায় ওর কাছে? লাবণ্যের বিস্ময়ের মাত্রা যেন শেষ সীমা অতিক্রম করে যাচ্ছে। মাইশুরের সাথে তার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল ৩২, যদিও ডিভোর্সের সময় ৩৯। এই মাহিন নামক লোকটার বয়সও এখন এই বর্তমানে সেই মাইশুরের মতোই। কত আর হবে, ৩২ কিংবা ৩৪? লাবণ্যের বুকের ভিতর কেমন যেন সংশয় এসে জড়ো হচ্ছে, চোখের পাতা কাঁপছে অবিরত। এই মানুষটা কে? কি চায় ওর কাছে? লাবণ্য মাহিরের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। একেবারে ধারালো ফলার মতো তীক্ষ্ণ সে দৃষ্ট। মায়েরকে সে চিনতে পারে না। ওহ, চিনা নয়, মানুষটাকে সে বুঝতে পারছে না। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে নিজের কাছেই। বিয়েটা হওয়া জরুরি, অন্তত তো বাবা মা ভাইদের জন্য। লাবণ্যের ইচ্ছে ছিল এবার অনার্সে ভর্তি হবে। অনেক তো হলো, সংসার করার চেষ্টাও করে দেখেছে। এখন নিজের মস্তিষ্কের বিদ্যা ছাড়া তাকে সাহায্য করার মতো কেউ নেই। দুদিককার দুটানা তার বুকের ভিতর যাতার বলে পিষছে। বাচ্চা না হওয়াটাও কোনো মেয়ের জন্য গুণ। তা কি করে সম্ভব? মাহির উঠে দাঁড়ালো। বারান্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে ঘরের ভিতর। সেই বাতাসের প্রবাহে নিজের কথার শব্দ ভাসিয়ে সে বলল, আপনি বোধহয় জানেন না, তবে আপনার বাবা আলিউর রহমান জানেন। এর আগে আমার বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ। আমার স্ত্রী জাফরিনের সাথে ৫ বছরের সংসারে আমাদের ২টি সন্তান আছে, কিন্তু ওদের মা ওদেরকে ফেলে চলে গেছে। কোথায়? জানি না, সম্ভবত নতুন প্রেমিকের সাথে। বাসা থেকে চলে যাওয়ার সময় কিচ্ছু বলেনি। ৪ দিন পর চিঠি পাঠিয়েছিল। সে ভালো আছে, নিজের নতুন জীবন নিয়ে সে নাকি খুব ভালো আছে। চিঠিতে কড়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমি যেন আর কখনোই ওর সঙ্গে যোগাযোগ না করি। লাবণ্য দীর্ঘশ্বাস ফেলল। প্রথম সংসার তার পছন্দ না হলেও একসময় স্বামীকে সে ভালোবেসে ফেলেছিল। সেই স্বামী সংসারকে এত গভীরভাবে বুকের ভিতর ধারণ করেছিল যে সংসার ছাড়ার যন্ত্রণা তাকে আজও তাড়িয়ে বেড়ায়। নিজের সম্মানের প্রতি প্রবল আত্মসম্মান থাকা সত্ত্বেও সে মাইশুরের কাছে আকুতি মিনতি করেছিল ভালোবাসাটুকু টিকিয়ে রাখতে। কিন্তু যে মানুষ ভালোবাসা অস্বীকার করে, অতীতের সমস্ত আবেগ অনুভূতি ভুলে যেতে পারে সহজেই, তার ভিতর নতুন করে সে আবেগ জাগানো যায় না। শুধু নিজের বুকের ভিতর গোপনে রক্তক্ষরণ ঘটে। লাবণ্যের ক্ষেত্রেও তাই হয়েছিল। মাহিরের জন্য তার খারাপ লাগছে। ভদ্রলোক বেশ লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা,
চোখের সীমানা মাঝারি। প্রথম দেখায় পছন্দ না হলেও গভীর নিরীক্ষার পর সহজে কোনো মেয়ে না বলতে পারবে না। এই ধরনের ছেলেদের প্রেমের সম্পর্ক অনেক সিরিয়াস হয়। লাবণ্য বলল, ব্যাপারটা কি এমন যে আমাকে এই সন্তান দুটো মানুষ করতে হবে? আপেক্ষিক শব্দে তাই দাঁড়াচ্ছে। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। ভালোবাসা না পেলে স্ত্রী হয়ে কেন যাব আমি? তার চেয়ে ওদের কেয়ারটেকার হিসেবেই চাকরি দিন। দুপক্ষেরই শর্ত না রেখে লাভ হলো, তাই না? লাবণ্যের থেকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে মাহিরের মুখ থেকে কিছুক্ষণ শব্দই বের হলো না। কি গভীর এবং জটিল প্রশ্ন মেয়েটার! সামান্য ইন্টারমিডিয়েট পাশ মেয়ের মুখ থেকে অমন আবদার আর অভিযোগ মাখা প্রশ্ন কি সহজে বের হতে পারে? সে কিছুক্ষণ থতমত খেয়ে লাবণ্যের দিকে চেয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, তুমি পারবে তো? ভালোবাসার সুতো পেলে সেটা ধরে এগোতে আমার অসুবিধা হবে না, কিন্তু কোনো দিকে কোনো রাস্তা না পেলে পথ এগোবো কি করে আমি? লাবণ্যের বলা শব্দগুলো শুনে মাহির হাসল। বাইরে ১.৫ বছরের একটা মেয়ে হঠাৎ কেঁদে উঠল। ওটা মাহিরের ছোট মেয়ে। শুরুতে লাবণ্য ভেবেছিল মাহিরের বোনের সন্তান হবে হয়তো, কিন্তু এই মুহূর্তে সে উপলব্ধি করে নিয়েছে বাইরের দুটি বাচ্চাই আসলে মাহিরের। ডাইনিং রুমে সবার গল্পে গল্পে জেনেছিল ওর ছোট ভাইয়ের নাম জাবির আহসান। লাবণ্যের চেয়ে মাত্র ৬ মাসের ছোট। কিসের জেনে পরীক্ষা থাকায় সে আসতে পারেনি। লাবণ্য বলল, আমি না চাইলেও আমার বাবা আপনার সাথে বিয়ে দিবেন। কেন দিবেন সে প্রশ্ন আপাতত এখানে মুখ্য নয়। আপনার মেয়ের নাম কি? ভীষণ মিষ্টি দেখতে। ওদের মাও নিশ্চয় ভারী সুন্দর ছিল। দেখুন মাহির, বাচ্চা কাচ্চা আমার প্রচণ্ড ভালোবাসি, অথচ আমারই নাকি মা হওয়ার সক্ষমতা নেই। মিষ্টি দুটো বাচ্চাকে না হয় নিজের ভবিষ্যৎ হিসেবে ধরে নেব। গীতি আর ঋতু, সাথে বেশ বড় নামও আছে। তবে আপাতত ১,০০০ বার বললেও তোর মনে থাকবে না। মাহির আরও প্রায় ২ মিনিট ওর সাথে আলাপ করল। এই মানুষটাকে বিয়ে করা যায়, যদিও ক্ষণিকের আলাপে কোনো মানুষ চেনা যায় না, বিশ্লেষণ করা যায় না। তবে যেটা ঘটতেই যাচ্ছে সেটাকে একটু ইতিবাচক ভাবতে দোষের কি আছে? খুব ধুমধাম করে না হলেও দুই পরিবারে বেশ লোক জানাজানি করেই লাবণ্যের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের দিনই মাহিরের ছোট ভাই জাবির এসেছিল, কিন্তু শুরু থেকেই জাবিরের মুখটা মলিন। ছেলেটার গায়ের রং ফর্সা, চোখ যেন স্বচ্ছ গ্লাসের মতো দেখায়। পুরোটা সময় না হাসলেও তার মুখভঙ্গিতে হাস্যোজ্জ্বল একটা মানুষের প্রতিচ্ছবি স্পষ্ট। লাবণ্য বেশ কয়েকবার খেয়াল করে জাবিরকে দেখেছে। সে যেন কিছু বলার জন্য উসখুস করছে, আর না হলে এই বিয়েতে সে খুশি নয়। তবে এই ব্যাপারটা বিয়ের পর আর থাকলো না। শ্বশুরবাড়িতে যাবার পর প্রত্যেকেরই আচরণই স্বাভাবিক হয়ে এলো, এমনকি জাবিরেরও। ছোট মেয়ে ইতু লাবণ্যকে খুব একটা না চিনলেও গীতি পুরোটা সময় নতুন মায়ের কোলে চড়ে বসে রইল, আর লাবণ্য তাকে বুকের ভিতরেই যেন ঝাপটে ধরতে চাইছিল। এতগুলো বছর পর সে নিজের সন্তান পরিচয়ে কাউকে বুকের মধ্যে আগলে ধরার সুযোগ পেয়েছে। সেই সুযোগ নষ্ট করতে দেয় কি করে? রাত গভীর হয়ে এসেছে। এতক্ষণ মাই ঠিক ওর পাশে থাকলেও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাবণ্য আশেপাশে অনেকবার ঘুরে ফিরে মানুষটাকে দেখার চেষ্টা করে, কিন্তু সে কোথাও নেই। এ বাড়িতে সবাই মোটামুটি চেনা পরিচিত হয়ে উঠলেও একমাত্র মাহিরই ওর ভরসা। মানুষ প্রথমবার জীবনে ঠকলে দ্বিতীয়বার
অনেক সাবধানে পথে পা বাড়ায়। দ্বিতীয়বার ঠকে যাওয়ার ভয়ঙ্কর অসুখ বুকের মাঝে বাসা বাঁধে। এক মুহূর্তের জন্যও সেই মানুষটাকে কাছছাড়া করতে ইচ্ছে করে না। মাহিরকে দেখতে না পেয়ে লাবণ্যের প্রচণ্ড কান্না আসছে। ভালোবাসাই নয়, ও অনুভূতি তৈরি হতে এখনও লম্বা একটি সময়ের ভরসা আর যত্নের দরকার পড়ে। এই মুহূর্তে মাহিরের প্রতি প্রচণ্ড ভরসাই তাকে আতঙ্কিত করছে। শুধু চারপাশে আত্মীয় স্বজন কমে এলে জাবির এসে ওর পাশে বসল। তার চোখ মুখে এখন আর সেই মলিনতা নেই। লাবণ্য ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের বিয়েতে খুশি নও? জানি না, তবে সেই শুরু থেকেই দেখছি তুমি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। জাবির আর কথা এগোতে পারে না। লাবণ্যের ফোনে অচেনা নাম্বার থেকে কল এসেছে। সম্পূর্ণই অচেনা নাম্বার। তবে নাম্বার না দেখতে পেলেও এত রাতে ওর ফোনের রিংটন শুনে লাবণ্যের চেয়ে জাবিরের দুশ্চিন্তা বেশি হচ্ছে। সে শঙ্কিত দৃষ্টিতে লাবণ্যের ফোনের দিকে চেয়ে রইল। লাবণ্য সেটা খেয়াল করেনি। সে ফোন রিসিভ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কে বলছি সেটা মুখ্য নয়, কিন্তু জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারতে গেলে কেন তুমি? দুনিয়ায় কি আর ছেলে পাওনি? লাবণ্য কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই অচেনা মেয়েটা হঠাৎ ফোন দিয়ে কী সব বকে যাচ্ছে। সে মোবাইল ফোন নিজের কানের পাশ থেকে সরিয়ে জাবিরের দিকে তাকালো। জাবির গভীর আগ্রহ নিয়ে ওর দিকে চেয়ে আছে, যেন ও পাশের মানুষটার কথা শোনা ভীষণ জরুরি তার জন্য। লাবণ্য কিছুটা বিরক্ত হয়ে ফোনের অপর পাশের মেয়েটিকে বলল, আপনি যা বলতে চাইছেন ক্লিয়ার করে বলুন। সময় হলেই টের পাবে লাবণ্য। এখন আর ওসব বলে তোমাকে ভরকে দিতে চাই না। নিজের যত্ন নিও, আর হ্যাঁ, আগামী দিনগুলোর জন্য নিজেকে শক্ত করো। ও বাড়ির একটা মানুষও ভালো নয়। ও পাশ থেকে মেয়েটা ফোন রেখে দিয়েছে। লাবণ্যের কিছুক্ষণ যেন ঘোরের মধ্যে কাটল। সে স্থির হয়ে চুপচাপ বসে আছে। কিসের ঝড় আসবে তার জীবনে? এই তো চমৎকারভাবে তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই তো মাত্র কয়েক ঘন্টা আগে তার জীবনটা নতুন আলোয় আলোকিত হয়ে উঠেছে। সেই আলো নিভিয়ে দেবার ক্ষমতা এই পৃথিবীর কার কাছে শুনি? আনমনে নিজের মনের বিরুদ্ধে বাক্য বিনিময় করতে করতে ওর খেয়ালই নেই জাবির ঠিক ওর পাশেই বসে আছে। ধ্যানভঙ্গ হয়ে দৃষ্টি ফেরাতেই জাবিরের সাথে ওর চোকাচোকি হলো। লাবণ্য নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি ঘুমাবে না? জাবিরের কথার মাথা মুন্ডুও ধরতে পারে না লাবণ্য। পরপর দুজন মানুষ এমন অদ্ভুতভাবে কথা বলছে। লাবণ্যের প্রচণ্ড অস্বস্তি হয়। সেই অস্বস্তির মাত্রা শেষ সময়ে এসে ঠেকলে মাহির এসে লাবণ্যের সামনে বসল। হাসি হাসি মুখ। বিয়েতে সে যে প্রচণ্ড খুশি তা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। বড় মেয়েটা অনেক আগেই ঘুমিয়ে গেছে। কে যেন লাবণ্যের কোল থেকে তাকে সরিয়ে নিয়ে গেছে। জাবিরও ধীরে ধীরে লাবণ্যের পাশ থেকে উঠে সরে যায়। এই মুহূর্তে লাবণ্য মাহিরের এক ফুফাতো ভাবি এবং মাহির একসাথে বসে আছে। ভাবি টিপ্পনি কেটে বলল, অনেকক্ষণ ধরে মাহিরের বউকে এখানে বসিয়ে রেখেছি। এবার উঠো ভাই। আমি জানি নতুন বর বউ একে অপরকে দেখার জন্য তর সইছে না। ভাবি লাবণ্যের হাত ধরে মাহিরের ঘরে নিয়ে গেল। সব কিছু ঠিক যেন স্বপ্নের মতোই সুন্দর হয়ে উঠছে। লাবণ্যের আর মনেই হলো না এখানে তার কোনো বিপদ হতে পারে। ফুলসজ্জার রাত, একজন বিশ্বস্ত মানুষের হাত, একটা সংসার এবং ছোট ছোট দুটো মেয়ে। লাবণ্যের জীবন
পরিপূর্ণতার সম্পূর্ণ স্পর্শ পেয়ে গেছে। এ বাড়িতেও লাবণ্যের পড়াশোনা নিয়ে কারো তেমন গুরুত্ব না পাওয়া গেলেও তার ভর্তি হবার ব্যাপারে বিশেষ নিষেধাজ্ঞা এলো না। লাবণ্য অনার্সে ভর্তি হয়েছে স্থানীয় একটি বেসরকারি কলেজে। তেমন ক্লাস করতে হয় না, সারাদিন সংসার আর বাচ্চা কাচ্চা সামলাতেই তার সময় পার হয়ে যায়। পাড়াপাড়ের নিয়মে মাস 6 পর একদিন বাড়ির সবাই খেতে বসেছে। আজ রাতে ইলিশের ডিম ভাজি এবং রুই মাছের ঝোল হচ্ছে স্পেশাল তরকারি। লাবণ্য সবার মতো নিজের প্লেটে খাবার তুলে নিয়ে মুখে দিতে গিয়েও দিতে পারছে না। গা গুলিয়ে উঠছে তার। অনেক কষ্টে নিজেকে সামলাতে গিয়েও শেষ মুহূর্তে আর পেরে উঠল না। গা পাক দিয়ে বমি উঠে আসে। কোনো রকমে নাক মুখ চেপে ধরে ছুটে যায় বেসিনে। শুরুতে বাড়ির লোকগুলো একটু অবাক হলেও সিরিয়াস হলো না। মাহির নিজে থেকে এগিয়ে গিয়ে ওর মাথায় পানি ঢেলে দিল। লাবণ্যের স্বাভাবিক হতে সময় লাগলো আরও প্রায় 5 মিনিট। এর পুরো কৃতিত্ব অবশ্য মাহিরকেই দেওয়া উচিত। লাবণ্য খেয়াল করে আসছে বিয়ের এই 6 মাসে মাহির তাকে ভয়ঙ্কর রকম ভালোবাসে। সবসময় ছায়ার মতো ওর পাশে থাকে। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে তাকে মানসিক সাপোর্ট দেবার চেষ্টা করে। ঠিক এমন একজন জীবনসঙ্গী সে আজন্ম চেয়ে এসেছে। স্রষ্টা বোধ হয় সে প্রার্থনা শুনে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। সেদিনের মতো সব কিছু স্বাভাবিক হলেও লাবণ্য যেন খাওয়া দাওয়া ভুলে গেল। ক্ষুধা লাগে, অথচ খাবার মুখে দিলেই অস্বস্তি ধরে যায়। ইদানিং প্রচণ্ড শরীর দুর্বল লাগে তার। সমস্ত কিছু স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করলেও লাবণ্য খেয়াল করল তার ঋতুচক্রের প্রক্রিয়া চলছে না প্রায় 2.5 মাস। ব্যাপারটা মাহিরকে জানাতেই চিন্তার ভাঁজ এসে জড়ো হলো তার কপালে। ভ্রু কুঁচকে সে লাবণ্যকে বলল, এতদিন ধরে সমস্যায় ভুগছ, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। ব্যাপারটা বুঝতে পারিনি। শুরুতে ভেবেছিলাম এরকম ব্যতিক্রম তো হতেই পারে। তুমি এত ভেবো না তো, 2-1 দিনে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। থামো তুমি। সব কিছু যত সহজ পাবো তত সহজ নাও হতে পারে। তুমি আগামীকাল ডক্টর দেখাবে, আমি নিজে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কথা বলার সময় মায়ের কণ্ঠস্বর এত গভীরভাবে গম্ভীর হয়ে এলো যে তাকে চিনতে লাবণ্যের বেশ বেগ পেতে হলো। সে হতভম্ব হয়ে স্বামীর দিকে চেয়ে আছে। সে রাতে মাহির ঠিকমতো কথাই বলল না। আর পরদিন মাহিরের সময় হলো না। লাবণ্যের শাশুড়ি রেহানা পারভিন কোমরের তীব্র ব্যথা নিয়ে লাবণ্যকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হলেন। যদিও লাবণ্য বেশ কয়েকবার অনুরোধ করেছে সে নিজেই যেতে পারবে, অথচ রেহানা পারভিন তাকে একা খুব সহজে ছাড়তে পারলেন না। তার মনের ভিতর অজানা এক আতঙ্ক বাসা বাঁধছে। সেই আতঙ্কের সীমায় বিস্ময়বোধক বিরাম চিহ্ন পড়ল ডাক্তারের রিপোর্টে। লাবণ্য প্রেগনেন্ট। খবরটা লাবণ্যকে যতটা শোক দিল, রেহানা পারভিন তার চেয়েও বেশি ঝটকা খেলেন বোধহয়। তিনি ডাক্তারকে বারবার যাচাই করে দেখতে বলছেন রিপোর্টটা আসলেই সত্য কিনা। কিন্তু যা ঘটে গেছে তা কি আর মুখের কথায় কিংবা রিপোর্ট বদলে ফেলে? ভাগ্যের পরিবর্তন করা যায়। লাবণ্য খুশিতে আত্মহারা হয়ে ছলছল চোখে শাশুড়ির দিকে ফিরে তাকালো। রেহানা পারভিন মুখ কালো করে বসে আছেন। লাবণ্য ভেবে পেল না এত বড় খুশির খবরে তিনি কেন অসুখী হবেন। লাবণ্য ভাবতেই পারে না তার এই চরম খুশির সংবাদে বাড়ির শুদ্ধ মানুষের মনের ভিতর শোকের এক অদৃশ্য এবং
বীভৎস ছায়া ফুটে উঠবে। বাড়ি ফিরে রেহানা পারভিন মুখ ভার করে নিজের ঘরে চলে গেলেন। রাতে মাহিরও অন্য মনস্ক হয়ে রইল। লাবণ্যের এই বাচ্চাটা নিয়ে কেউই যে খুশি নয় তা টের পেতে সময় লাগলো মাত্র একদিন এক রাত। সকালের নাস্তার টেবিলে রেহানা পারভিন থমথমে স্বরে লাবণ্যকে পাশে বসিয়ে বললেন, আমরা তো জানতাম তুমি জীবনে মা হতে পারবে না, তাহলে কিভাবে হলো এসব? মা, আমিও বুঝতে পারছি না। আল্লাহ এতদিনে আমার পানে মুখ তুলে তাকিয়েছেন। মুখ তুলে তাকিয়েছে মানে? গীতি আর ঋতু কি তোমার সন্তান নয়? এতদিন ওদের জন্য আল্লাহ তোমার দিকে মুখ তুলে তাকায়নি? না না, আমি ওইসব বলতে চাইনি। আসলে আমি এতদিন জানতাম আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। সবাই আমাকে বাজা পেটে দোষ দিয়ে উপহাস করত, দূর দূর করে তাড়িয়ে দিত নানা অনুষ্ঠান থেকে। সবার কাছে আমি হয়ে গিয়েছিলাম কালো পেঁচা, যার মুখ দেখলেই অমঙ্গল। আর আজ আমি সেই কোলে সন্তান। আল্লাহ আমাকে জীবনের সমস্ত কালো দাগ দূর করে দিয়েছেন। রেহানা পারভিন এবং মাহির কিছুক্ষণ চুপচাপ স্থির হয়ে বসে রইলেন। লাবণ্য অনুভব করতে পারে এদের কথা এখনো শেষ হয়নি। সে নীরবে অন্য পাশে মুখ ফিরিয়ে বসে রইল। মাহির বেশ খানিক সময় উসখুস করতে করতে বলে উঠল, লাবণ্য, আমাদের অলরেডি 2টা বাচ্চা আছে, এর বেশি আমাদের দরকার নেই। তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমরা কেউই চাচ্ছি না নতুন করে গীতি আর ঋতুর আবার ভাই বোন হোক। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার ঐশ্বর্যজাত সন্তানকে তুমি নষ্ট করতে বলছো? না না, আমি এই পাপ করতে পারবো না। আমার জীবনের কালো অধ্যায় মুছে যেতে চেয়েছি শুধুমাত্র এই বাচ্চাটার জন্য, আর তুমি কি না তাকে নষ্ট করতে বলছো? অসম্ভব, আমি পারবো না। এই বাচ্চা আমাদের। দেখো লাবণ্য, তুমি এখন ঋতুদেরকে যেভাবে সামলাচ্ছ, ভালোবাসা দিচ্ছ, ওই বাচ্চা জন্মানোর পর আর ওদের দিকে তুমি ফিরেও তাকাবে না। আমি বাবা হয়ে কখনোই চাইবো না আমার মেয়েদেরকে তুমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করো। আর আমার গর্ভের বাচ্চাটা তোমার না? মাহির এ প্রশ্নের জবাব দিতে পারে না। থতমত খেয়ে সে মায়ের দিকে চেয়ে রইল। রেহানা পারভিন এবার বেশ ক্ষিপ্ত হয়ে লাবণ্যকে বললেন, শোনো লাবণ্য, তোমার পেটের বাচ্চা মানুষ করার জন্য তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দেইনি। তুমি ওরে ফেলে দিয়ে আসবে, আর নইলে তোমার পোলাপানের ঝামেলা আমরা টানতে পারবো না। হুট করে পেট বাঁধিয়ে আমাদের মাথার উপরে কাঁঠাল ভাঙবে, এসব আমাদের কল্পনাই ছিল না। লাবণ্য ভ্যাবাচাকা খেয়ে শাশুড়ির দিকে চেয়ে রইল। মানুষটা এসব কি বলছে? সে ফ্যালফ্যাল করে মায়ের দিকে ফিরে তাকায়, অথচ সে মানুষটাও যেন আজ মুখোশের আড়ালে নিজের মুখটা লুকিয়ে ফেলেছে। এই মানুষটাকে লাবণ্য চেনে না। এই পুরুষটি সেই পুরুষ নয় যার বুকে মাথা রেখে এক পৃথিবী সমান নিরাপত্তা অনুভব হতো তার। লাবণ্যের বুঝতে বাকি রইল না, এবারের কেউই চায় না লাবণ্যের সন্তানটি পৃথিবীতে আসুক। যে মাহিরের ভরসায় সে নিজেকে ভেঙে চুরে নতুন এক নারী রূপে তৈরি করেছিল, সে মাহিরই আজ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই স্বার্থপর মানুষগুলোকে চিনতে তার এত দেরি হয়ে গেল। সে কথা ভাবতেই বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। এ পরিবারে সে কারোর প্রিয়জন ছিল না, ছিল কেবল প্রয়োজন। মাহির অধীর আগ্রহে তার দিকে চেয়ে আসে। লাবণ্য কি তার কথা মতোই সিদ্ধান্ত নেবে? লাবণ্য ধীর পায়ে উঠে দাঁড়ায়, মাহিরের চোখে চোখ রাখে। সে চোখের ভাষা বুঝতে খুব বেশি অসুবিধা হলো না তার। একদিন যে মেয়েটার সন্তান না হবার কারণে ডিভোর্স হয়েছিল, আজ সেই মেয়েটিরই সন্তান ধারণের কারণে দ্বিতীয় সংসার ছাড়তে হবে। মানুষ প্রথমবার ঠকে যাবার পর দ্বিতীয়বার কাউকে ভরসা করতে ভয় পায়। নিজেকে বুঝিয়ে সামলে যখন সে দ্বিতীয়বার কাউকে ভরসা করতে যায়, নিজের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা, বিশ্বাস
তার পায়ে সমর্পণ করে, সেই মানুষটির দ্বিতীয় স্থানটিও যদি সরে যায়, তবে আর কি আঁকড়ে বাসে সে? লাবণ্যের উত্তর জানা নেই। তার কাছে আছে শুধু সামনে বিশাল এক শূন্যতা, এক বাঁচার রণক্ষেত্র। আজ থেকে একলাই চলতে হবে তাকে।